পড়ুয়া থেকে আমি রিনা। হ্যাঁ, গল্প অবশ্যই পড়বো আমি আজকে। কিন্তু আজকে দিনটা সবাই আমরা এতক্ষণে যারা যেটুকুনি বা না জানতাম বিভিন্ন পত্র পত্রিকা টিভি দেখে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি আজকে বিশ্ব মাতৃদিবস, আন্তর্জাতিক মাতৃদিবস আজকে। আজকে কালকে আজ আমিও দুই সন্তানের মা, মা হিসাবে গর্বিত আমিও। তাই আমি মাতৃ দিবস হিসাবে আমি কয়েক লাইন বলেই আমি গল্পটা শুরু করছি। মা হওয়া মানে কি নারী অন্য সমস্ত স্বাধীনতা থেকে ব্রাত্য? তাই কি মনে হয়? একটা সময় এরকম ছিল, মাতৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া হতো, মেয়েটি বাধ্য হয়েছে মাতৃত্ব গ্রহণ করতে। বা একটা সময় আমরা শুনেছি দিদিমাদের কাছ থেকে যে শৈশব অবস্থা পার হতে না হতেই তাদের বিয়ে দেওয়া হয়ে যেত এবং 13-14 বছরের মধ্যেই তাদের সন্তান তাদের ধারণ করতে হতো। পুরো মাতৃত্বটা তাদের হয়ে যাওয়ার পরে পুরো জীবনটাই তাদের রান্নাঘরে আর আতুর ঘরে চলে যেত। অনেক অনেক কিন্তু দিন পার করে নিয়ে মেয়েরা আজকে, মায়েরা আজকে এখানে এসে পৌঁছেছে। এখন কিন্তু তারা সবাই স্বাধীনভাবে সবকিছু করতে পারছে, কিন্তু একটা সময় এরকম ছিল না। আমরা সবাই জানি কিভাবে যে মেয়েরা এসে এখন, আগে একটা সময় ছিল আগে পরিবার পরে পেশা, এখন কিন্তু মেয়েরা স্বাধীনভাবে সবকিছুই করতে পারছে, যেটা উচিত আমরা এখন বসে মনে করি, কিন্তু সেটা অনেক যুগ যুগ পার করে দিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। নারীর মাতৃত্ব বহু সংগ্রাম বিবর্তনের মধ্য দিয়েই অতিক্রম করেছে সব মা। একসঙ্গে ঘর বার একসঙ্গে সামাল দিয়ে এসে সফলভাবে মানুষ করে তুলছে এখন তার সন্তানকে। এই কথাটাই আমি আসলে বলতে চাইছিলাম, যে মা এমনই এক নির্ভরতার নাম, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়, তাই কি না? গল্পটায় আমি আজকে নিরাপদ আশ্রয়ের কথা ভেবেই আমি একটা নতুন খুব সুন্দর একটি গল্প বেছেছি। গল্পটির নাম কোল বালিশ। নামেই বোঝা যায় পুরো মায়ের কোলের মতো। কোল বালিশের নরম যে আমরা অনুভব করতে পারি, সেটা পুরো মায়ের কোলের মতো লাগে। তার জন্যই আজকে আমি এই দিনে গল্পটি নিয়েছি। শুরু করছি ছোট গল্প, কোল বালিশ। লেখিকা রম্মানী গোস্বামী। ছোটবেলা থেকেই পাপিয়ার একটি নিজস্ব কোল বালিশের খুব শখ। কুচকে বয়সের কথা ওর এখনো আবছা আবছা মনে পড়ে। বিছানার এক পাশে বাবা, অন্য পাশে মা, মাঝে ও, আর ওর দুই পায়ের মাঝে চেপে রাখা নতুন নরম কোলবালিশটা। গায়ে লেমন গ্রিন সুতির খোল জড়ানো, সেই তাজা সবুজ ঘাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল স্ট্রবেরি গুলো দেখে মনে হতো ওদের টুকটুকে গায়ে হাত ছোঁয়ালে ওরা যেন জীবন্ত হয়ে উঠবে। তারপর দু আঙ্গুলে তুলে নিয়ে একবার গালে পুড়লেই মুখের ভেতরটা ভরে উঠবে টস টসে স্বাদু রসে। কুল বালিশ কোলে দিনগুলো ভালোই কাটছিল পাপিয়ার, কিন্তু সে যখন 5 বছরের খুকি, তখন তার ভাইয়ের আগমন ঘটল। ছোট থেকেই দুরন্ত আর জেদি, দিদিকে কিছুতেই ওই কোল বালিশে দখল নিতে দেবে না। দেখা গেল সেজন্য ভাইকে বকাবকি করা তো দূরের কথা, কিছু বলতে গেলেই মা কেমন রেগে উঠতেন পাপিয়ার ওপরে। ওর একমাত্র সাপোর্টার বাবা ততদিনে রাতে শোয়ার সময় বাইরের ঘরের সোফা কাম বেডে ট্রান্সফার নিয়েছেন।
পাপিয়া পড়ল ভারী মুশকিলে। স্কুল থেকে ফিরে বা গরমের ছুটির দুপুরগুলোয় ও কাতর চোখে তাকিয়ে থাকতো ওর সাধের কোলবালিশটার দিকে। ভাইয়ের অত্যাচারে সেটার একদম আলুথালু অবস্থা। ফ্যাকাশে হয়ে আসা ঘাসের বিছানায় পড়ে থাকা স্ট্রবেরিগুলোর কি পানসে চেহারা মাগো! তারপর সেই পুরনো কোলবালিশ ভেঙে সবটা তুলো বার করে ফেলে আবার নতুন করে গড়া হলো। সেই সঙ্গে ভাইও তড়িয়ে লম্বা হলো। ঠোঁটের উপরে হালকা গোফের রেখা, অঙ্কে বিলিয়ন, স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়া। রাত জেগে পড়াশোনার জন্য ভাই গিয়ে আশ্রয় নিল দোতলার চিলেকোঠার ঘরে। সঙ্গে গেল সেই কোলবালিশ। সেখান থেকে একদিন কোলবালিশ পাড়ি দিল পুনের হস্টেলে। পাপিয়ার তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট, সরকারি চাকরির চেষ্টা চালাচ্ছে। এর মধ্যে খাম তিনেক এসে যাওয়া সম্বন্ধের ভেতরে একখানা বেশ ক্লিক করে গেল। ছেলে প্রাইভেট ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী। পরের বৈশাখে বিয়ের দিন ঠিকঠাক। মেয়ের কোলবালিশের প্রতি অসম্ভব টানের কথা পাপিয়ার মা মৌসুমীর মোটেই অজানা নেই। তিনি তো রাতের পর রাত দেখেছেন তুলতুলে কোলবালিশে শরীরটাকে প্রায় ডুবিয়ে রাখা ঘুমন্ত ভাইয়ের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আছে ছোট পাপিয়া। ওকে আলাদা একটা কোলবালিশ বানিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে কত যে আবদার করেছে মেয়ে। বিরক্ত হয়ে মৌসুমী একদিন মেয়েকে বলেছিলেন, সংসারে এত খরচ, তুই আর জ্বালাস না তো বাপু। আজ নয় কাল ভাই তো বাইরে চলে যাবেই পড়তে, তখন কোলবালিশটা শুধু তোর। হয়েছে শান্তি? ভাই কবে বাইরে যাবে মা? আকুল স্বরে তাকে জিজ্ঞাসা করল দুই বেনি দোলানো ক্লাস 8-এর পাপিয়া। হা, যাবে যাবে। ভাইটাকে বাড়ি ছাড়া না করলে শান্তি নেই তোমার, তাই না? মেয়ের উপরে ঝাঁঝিয়ে ওঠে মৌসুমী। মনে মনে ভেবেছেন, ওই তো একটুখানি খাট, দুটো কোলবালিশ বুঝলে নিজেরা শোবো কোথায় শুনি? তাছাড়া মেয়েদের এত বিলাসিতাও ভালো নয়। ছোটবেলায় ভাই বাড়িতে না থাকলে পাপিয়া এক ছুটে শোয়ার ঘরে গিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরত। একবার ভাই গিয়েছে মায়ের সঙ্গে মামা বাড়ি, সেদিন ওকে আর পায় কে? সাধের কোলবালিশে একবার মাথা রাখছে, আয়েশ করে টেনে নিচ্ছে বুকের নিচে, আবার কখনো জাপটে ধরে মুখ গুজে দিচ্ছে ওতে। কোলবালিশ জড়িয়ে গল্পের বই পড়তে কিংবা ছবি আঁকতে কি যে আরাম! ভাই চিলেকোঠার ঘরে চলে যাওয়ার পরেও কখনো কখনো কলেজ থেকে ফিরে বিকেলের দিকে ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনার সময়ে সে টুক করে উকি দিত ভাইয়ের ঘরে। কিন্তু তখন কোলবালিশের চরিত্র বদলেছে। ছোট্টবেলার মিষ্টি মিষ্টি গন্ধটা উধাও, বরং সিগারেটের কড়া গন্ধে বমি আসতো পাপিয়ার। কান্নাও পেত। আচ্ছা, ও নিজে কি কখনো একটা আস্ত কোলবালিশের মালিক হতে পারে না? মেয়ের আকুল প্রার্থনা মৌসুমী হৃদয়েও বেঁধেছিল হয়তো। পাপিয়ার বিয়েতে এ বাড়ি থেকে দেওয়া ঝকঝকে খাট, ড্রেসিং টেবিল, আলমারি ও নতুন তোশক বালিশের পাশে
দেখা গেল যে একটা নয়, বর কনে দুজনের জন্যই দুটো কোলবালিশ শোভা পাচ্ছে। সেটা দেখে এতদিনের চেনা জগৎ ছেড়ে চিরতরে অন্যের বাড়ি চলে যাওয়ার চাপা কষ্টের পাশাপাশি পাপিয়ার মনে এক তীব্র আনন্দ পাক খাচ্ছিল। এতদিনে তবে স্বপ্ন পূরণ ঘটল। পাপিয়ার বরের নাম সম্রাট। বিয়ের সপ্তাহখানেক পর পুরী থেকে মধুচন্দ্রিমা সেরে এসে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্টে ফুলকো লুচি ভাজতে ভাজতে কি একটা কাজে নিজেদের বেডরুমে ঢুকে বিছানায় মাথার কাছে বালিশের স্তূপের দিকে তাকিয়ে পাপিয়া অবাক হয়ে গেল। একটা নতুন কোল বালিশ হাওয়া। কি ব্যাপার? মনোরমা কি তবে অন্য কোথাও সরিয়ে রেখেছে জিনিসটা? মনোরমা তখন রান্নাঘরে দাঁড়িয়ে বেজার মুখে লুচির জন্য সেকেন্ড রাউন্ডের ময়দা ঠেসছিল। নতুন বৌদির কথায় অবাক হয়ে বলল, জানি নে তো বাপু, তোমাদের ঘরের কোনো কিছুতে কখনোই আমি হাত ঠেকাইনি। তুমি বরং তোমার শাশুড়িকে জিজ্ঞেস করো দেখি। গরম গরম লুচিগুলো ঝাঁকায় তুলে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়াতে কোলবালিশ অন্তর্ধান রহস্যের সমাধান ঘটল। শাশুড়ি মা একগাল হেসে পাপিয়াকে বললেন, কি ভালো জিনিসই না দিয়েছেন বেয়াই বেয়ান। এ বাড়িতে তো কোলবালিশের চল ছিল না। তোমার শ্বশুর মশাই তো মিলিটারি মেজাজ। রোজ সকালে উঠে লেকের ধারে 3 পাক দেবেন আর বলবেন শরীরকে আয়েশি করে তুললে চলবে না। তা আনকোড়া জিনিস দুটো পড়েই ছিল, একটা নিরাম শুভর জন্য। ও রাত জেগে খাটে শুয়ে বসে লেখাপড়া করে, একটু আরাম পাবে। তোমাদের তো একটা রইলই, কি বলো? না জানিয়েই তোমার কোলবালিশ ক্যাপচার করেছি কিন্তু বৌদি, রাগ করলে না তো? চশমা চোখে ইন্টেলেকচুয়াল হেসে পাপিয়াকে জিজ্ঞাসা করলো শুভব্রত উর্ফে শুভ। সম্রাটের পিঠোপিঠি ভাই, পাপিয়ার একমাত্র দেওর, সিটি কলেজে ইংরেজি পড়ায়। একটি মাঝারি মানের লিটল ম্যাগাজিনের সম্পাদক ও একজন যশোর প্রার্থী কবি। শোনা যায় বিয়ে টিয়ে সে করবে না। এইসব ক্ষেত্রে শ্বশুর বাড়িতে নতুন বউয়ের যা করা সাজে সেটাই করলো পাপিয়া। মিষ্টি হেসে ঘোমটাটা আরেকটু টেনে শুভকে বলল, না না, বেশ করেছো ভাই। তোমায় আর দুটো লুচি দিই। রাতে শোয়ার সময় যদিও সম্রাট দরাজ কণ্ঠে বউকে বলল, আরে আমাদের এসবের অভ্যেস নেই, তোমার মা দিয়েছেন তোমার জন্য, তুমি ইউজ করো। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রোজই ঘুমের ঘোরে কখন যেন কোলবালিশটি সম্রাটের গায়ে সেটে যাচ্ছে, আর সে পরম আবেশে আ বলে সেটাকে জাপটে ধরে শুচ্ছে। আর এটাই ঘটতে থাকলো রোজ। বিয়ের পর পর পাপিয়া একটা এনজিওতে জয়েন করলো, ঢাকুরিয়ায় হেড অফিস। কাজের চাপ নেই বললেই চলে।
সপ্তাহে 3 দিন বিকেলে মাত্র 3-4 ঘন্টার জন্য অফিসে হাজিরা দেয়া। স্যালারি সামান্যই, প্লেন গ্র্যাজুয়েশনে এর চেয়ে বেশি আর কে দেবে? বাড়ির বৌমা চাকরি করবে শুনে শ্বশুর শাশুড়ি প্রথমটা একটু গজগজ করলেন বটে, তবে তা আড়ালে। পাপিয়ার মিষ্টি স্বভাব, বড়দের সেবা যত্নে কোনো ত্রুটি নেই। সারাদিন খাটছে, এটা ঝাড়ছে ওটা মুছছে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটলে ইউটিউব দেখে জিভে জল আনা সব রেসিপি বানিয়ে রাখছে। সন্ধ্যায় 2 ভাই বাড়ি ফিরে এলে জল খাবারে নিত্য নতুন সারপ্রাইজ। তার উপর যার বউ, তারই যখন কোনো আপত্তি নেই, শ্বশুর শাশুড়ি কিছু বলে খারাপ হতে বা যাবেন কেন খামোখা? সম্রাট নিজেও ব্যস্ত মানুষ, অফিসে টার্গেট নিয়ে ভেবেই তার দিন কাটে। উইকেন্ডে ছাড়া বউকে সময় দেওয়ার উপায় নেই। সুতরাং পাপিয়াকে এনজিওতে জয়েন করতে দেখে সে যেন উল্টে হাঁপ ছেড়ে বাঁচল। দিনগুলো তারপর হরিণের মতো লাফিয়ে লাফিয়ে কাটতে থাকলো। গঙ্গার বুকেও জল গড়িয়ে চলল নিজের খুশিতে। বছর খানেক পরে গন্ডগোলটা বাঁধল। পাপিয়ার একটা প্রমোশন হয়েছে, আর হেড অফিসে নয়, ওকে এখন থেকে সকালেই চলে যেতে হবে কোনো এক ধ্যাড় গোবিন্দপুরে। সেখানে সারাটা দিন কাজের তদারকি সেরে একেবারে সন্ধেবেলায় ফেরা। তেলে বেগুনে জ্বলে উঠল সম্রাট। রোজ 4 ঘন্টা জার্নি, স্যালারি বাড়িয়ে কি মাথা কিনেছে? আজকে অফিসে গিয়ে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে এসো তো। যা, এমন করতে নেই, এই মাসের তো কটা দিনই বাকি, সামনের মাস থেকে যাবো না। এরকম হবে কে জানতো বলো? গুরু কুচকে কথাগুলো বলল বটে পাপিয়া, কিন্তু ক্যালেন্ডারে পরের মাসের ক্ষোভগুলো একের পর এক পেরিয়ে যেতে থাকলেও চাকরি ছাড়ার কোনো রকম লক্ষণ তার মধ্যে দেখা গেল না। সম্রাটের হাজার অনুরোধেও না। বাড়ির লোকজন অবাক, অনু কি শান্ত শিষ্ট মেয়েটার? এদিকে দিব্যি হাসি খুশি, বাড়ির কাজে কর্মে গাফিলতি নেই। শুধু সপ্তাহের ওই 3টে দিন ভোরে উঠে স্নান সেরে যা জলখাবার বানিয়ে মনোরমাকে বিকেলের জলখাবারে খুঁটিনাটি বুঝিয়ে কোনো মতে নাকে মুখে গুজে নিজের ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাপিয়া ছুটছে সদর দরজার দিকে। রোজকার মতো আজও চায়ের কাপ হাতে হাঁ করে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকলেন ওর শ্বশুর মশাই। তারপরে উঠে গিয়ে ল্যান্ডফোন থেকে একটা নম্বরে ডায়াল করলেন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সাধনবাবু যখন চম্পাপুকুর নামের ছোট্ট নিরিবিলি স্টেশনটায় এসে নামলেন, তখন ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই।
তিনি 11:10 শিয়ালদা হাসনাবাদ লোকালটা ধরেছিলেন। আসার সময় পথে দুপাশের সবুজ চোখ জুড়িয়ে দিয়েছে তার মেয়ে এরকম একটা জায়গায় সপ্তাহে 3 দিন আসছে কিসের টানে, তাও স্বামী শ্বশুর বাড়ির বিরুদ্ধে গিয়ে। এই সবুজের আকর্ষণে নয় তো? সাধনবাবুর আরেকটি পরিচয় হলো তিনি পাপিয়ার বাবা। সেদিন সকালে বেআইয়ের কাছ থেকে ফোনটা পেয়েই মনে মনে স্থির করে ফেলেছিলেন যে চাকরি না ছাড়ার কারণটা মেয়ের পেট থেকে বার করার একটাই উপায় তার সঙ্গে খোলা মনে কথা বলা, আর সেটা বাড়ির সকলের সামনে নয়, এমনকি ওর মায়ের সামনেও নয়, একা। তাই আজ এখানে এসেছেন মেয়েকে আগাম না জানিয়ে। একটা ভ্যানে চেপে খুঁজতে খুঁজতে মেয়ের অফিসের ঠিকানায় এসে পৌঁছতে 8 ঘন্টার বেশি সময় লাগলো না। কলা আর সুপুরি গাছে ঘেরা একটা ছোট্ট অফিস ঘর, সামনে একটুখানি বারান্দা, পেছনে এক চিলতে এক্সটেনশন, আর একটা ছোট্ট পুকুর। লোকজন বিশেষ নেই। বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে পাপিয়া এক মনে সামনের টেবিলে রাখা কাগজপত্রে সই করছিল। এক পাশের বেঞ্চে দুটি মহিলা বসা। সাধনবাবুকে আসতে দেখে পাপিয়ার মুখটা উজ্জ্বল হয়ে উঠেই পর মুহূর্তে সেখানে উদ্বেগের ছাপ পড়ল। তুমি এখন এখানে? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোকে দেখতে ইচ্ছে করলো তাই চলে এলাম। জানি এই সময়টায় তোর ব্রেক। কবজি উল্টে ঘড়ি দেখে মেয়েকে আশ্বস্ত করলেন সাধনবাবু। তারপর মুগ্ধ চোখে পাশের পুকুরটার দিকে তাকিয়ে থাকলেন। পুকুরের স্থির জলে চারপাশ থেকে ঝুঁকে থাকা নারকেল গাছেদের ছায়া পড়েছে। সেই সবুজ আয়নায় সাঁতার কাটছে 3টে বাচ্চা সমেত একটা মা হাঁস। গাছের ডালে বসে বউ কথাকর ডেকে চলেছে একটানা। ছোটবেলার দেশের বাড়ির কথা মনে পড়ে যায়। এই জায়গাটার মধ্যে জাদু আছে বাবা। এ হলো রূপকথার দেশ। ঠিক বলেছিস। আমি সব বুঝেছি মা, তুই ভাবিস না, আমি ওদের বুঝিয়ে বলবো। পাপিয়া বলে, বাবা চা খাবে? আমি বানিয়ে আনছি, ভেতরের ঘরে ব্যবস্থা আছে। তারপরে আমার আনা টিফিনটা ভাগ করে খাবো দুজনে। না না, ব্যস্ত হয়ে উঠলেন সাধনবাবু, আমি ভাত খেয়ে বেরিয়েছি, এখন ফিরবো। তুই খেয়ে নে, কোন সকালে এসেছিস, আমি শিয়ালদায় নেমে চা খেয়ে নেবো ঘরে। মেয়ের ওজোর আপত্তি কানে না তুলে রিজার্ভ করে রাখা ভ্যানটায় চেপে বসে ফেরার পথ ধরলেন উনি। স্টেশনের কাছাকাছি পৌঁছে আফসোসে জিভ কাটলেন। ইস, বড্ড ভুল হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোর সময় পাড়ার মিষ্টির দোকান থেকে মেয়েটার জন্য মতিচুরের লাড্ডু কিনেছিলেন, সেটা কাঁধের ঝোলাতেই রয়ে গেছে।
এই লাড্ডু ছোটবেলায় খুব ভালোবাসতো পাপিয়া। ভ্যানওয়ালাকে বললেন, ফেরাও ভাই। সেই নিঝুম অফিস ঘর, সূর্য কিছুটা ঢলে পড়েছে পশ্চিমে, নারকেল গাছের ছায়ারা আরো দীর্ঘ হয়েছে, বারান্দার টেবিলে চাপা দেওয়া কাগজগুলো বাতাসে নড়ছে। সাধনবাবু পায়ে পায়ে অফিসের ভেতরে ঢুকলেন। কেউ কোথাও নেই। ভেতরের ঘর থেকে শুধু টেবিল ফ্যানের ঘর ঘর আওয়াজ কানে ভেসে আসছে। দরজায় দাঁড়িয়ে পর্দাটা হাত দিয়ে সরিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন তিনি। ঘরে আবছা আধার, একপাশে নিচু টেবিলে সদ্য খালি করা টিফিন বাক্স, আর দেয়াল ঘেঁষে রাখা চৌকির উপরে ফুলের ওয়ার পরানো মাঝারি সাইজের কোলবালিশ। দু হাতে আঁকড়ে ধরে তার মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একবার ঘুমের মধ্যে এবার ফিক করে হেসে উঠল পাপিয়া, ঠিক ছোটবেলায় যেমন করে হাসত। আজকের মতো এখানেই শেষ করলাম গল্পটি। আশা করি আজকের দিনের যে একটা আমি আগেই বললাম আন্তর্জাতিক মাতৃদিবসের কথা, সেই কথা ভেবে আমি কোলবালিশের গল্পটা পড়লাম, কারণ মায়ের কোলের সঙ্গে এটা অত্যন্ত একটি নিবিড় বন্ধন। আশা করি সবার ভালো লেগেছে গল্পটা। ভালো লাগলে সবাই শেয়ার করো বন্ধুদেরকে। সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো বিদায়।